বাংলাদেশে পাকিস্তানের সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে। কলকাতা দাদাবাবুদের অসহায়ত্ব দেখে খুব ভালো লাগতেছে, আমার কষ্টও লাগতেছে, মানুষ তো ভাই। এই প্রথমবারের মতন গেল 3 বছরে যা ঘটাইতে পারে না, আজকে ঠিক তাই ঘটিয়েছে। ভাবা যায় যে বাংলাদেশকে পশ্চিমারা কি ধরনের ভয়ঙ্কর মেশিনারিজ তুলে দিয়েছে। অবাক সারা বিশ্ব যে মানে কিভাবে কি ঘটলো। আর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। শুধু একটা দুটো না, যত বেশি সেক্টর এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো। ইতিহাসেই প্রথম ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বেই একটা চমৎকার সফলতা। এত ভালো কাজ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। শেখ হাসিনা কেন অস্থির? শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে, আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কোন ট্রাম্প কার্ডে ভারতকে পরাজিত করবেন? প্রথম সংবাদটি হচ্ছে জিবি থেকে তুলে নিয়ে 9 তরুণ খুন। দ্বিতীয় সংবাদটি রাষ্ট্রপতির হাত কাঁপছিল। তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদের বাংকারে 12 ঘন্টা লুকিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এই 3টি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে মুখে ভাষাতে গিয়ে তো তোদের হাগা মতো বন্ধ হয়ে গেল। এখন কি করবি? ভারতের লম্পট সম্পদ শেষ, নিজের গ্যারা করে ভারত নিজেই ধরা। ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র 7 দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা। ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নিউ মার্কেট ফাঁকা, হোটেলের রুম। দর্শক, এইমাত্র পাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এইমাত্র পাওয়া আরও কিছু আপডেট নিউজ আপনাদের দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, সারা দুনিয়া তোলপাড় করে দিয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে চলেছি। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দর্শক, শুধু একটা দুটো না, যত বেশি সেক্টর এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো। মানে হালকা ঢঙ্গে যদি বলে রাখি, ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার। যে কথাটা বলতে চাই, যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে, সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড় পরিবর্তন আছে, সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয়। আগে যেটা হতো, পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি, কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো। এখন যেটা হচ্ছে, এবার দ্বিতীয় জাহাজটা আসলো, এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল, দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ফিরেছে এবং ওই যে বললাম, ম্যানুয়াল লেয়ার চেক করার অপশনটা নেই, ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে। আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার, এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার। আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন, তারা নিরুৎসাহিত হন। এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায়, এই বাণিজ্য বাড়বে। ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে, যদি এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে, মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে। এবং একটা তালিকা আছে কি কি আছে, অপরিশোধিত চিনি আছে এবং শিল্প ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে, এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে। অবশ্যই অস্ত্র না। প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে, 10 টাকার না, এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে। আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারোকাত্যে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে। পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করব, আমরা এটা বুঝতে পারি, পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি। চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয়, ফাইটার তৈরি হয়, মেন ব্যাটল ট্যাঙ্ক তৈরি হয়, আর্টিলারি শেল বা অ্যামিনিশনস বলি আমরা যেগুলোকে, সেগুলো তৈরি হয়। আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি, কেনা উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই। যাই হোক, অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুবই শোরগোল হয়েছিল, এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না। একটা ডেটা বণিক বার্তায় এসছে, পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে 27%, কমেছে ভারত থেকে। ভারতে কমাটা আসলে খুব সিগনিফিকেন্ট কারণে না, ওইটা আমি যাচ্ছি না। ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে। ধরুন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি, তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো, তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয়, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায়। তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে, কোয়াড, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট, বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে। কিন্তু এই ভারতই তো রাশিয়া থেকে তার সস্তার তেল কিনেছে, তার প্রয়োজন আছে, তার সস্তায় পায়, সে কিনেছে। এবং রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিসঅবে করেছে এবং এটা নিশ্চিত
রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায়, কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে। তো ভারতে আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সেটা স্বার্থ দেখেছে। আমি মনে করি যে ভারতের আসলে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না, কারণ তার মিলিটারি হার্ডওয়্যার প্রায় পুরোটাই রাশিয়ার উপরে নির্ভরশীল, সুতরাং তার জন্য এটা ইম্পসিবল ছিল। সো সেটা স্বার্থের হিসাব করেছে। একই সাথে আমরা পাকিস্তানের সাথে আসলে সম্পর্ক রাখবো, যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেই সম্পর্ক থাকবে। ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি, কোথায় খুনোখুনি, তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে সেটা আমাদের দেখার বিষয় না। এই ব্যাপারটা ভারতকে মানতে হবে, বুঝতে হবে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি, তাতে কি আসলো গেল? তার উদাহরণ পৃথিবীতে আছে, এরকম যুদ্ধ করেছে, এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে, তারপর প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে, সুসম্পর্ক আছে। ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে, তার কলোনি ছিল, তাদের মধ্যে কি শত্রুতা? আমেরিকার 1 নাম্বার এলায় যদি বলা হয়, নাম বলতে গেলে 2-3 এর মধ্যে 1 নাম্বার না হলে 2-3 যদি হিসাব করি দেখা যাবে ব্রিটেন আসবে। হয় এগুলো খুব অস্বাভাবিক, প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম। দুটো দেশ যুদ্ধ করেছে, একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে, কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে, হতে পারে, মেনে নিতে হবে, এটাই পররাষ্ট্রনীতি। সুতরাং এই সরকারকে এই কাজটা এই কারণে করতে হবে এবং ভবিষ্যতেও করতে হবে। ভারতকে আমি বহুবার বলেছি, ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিঅ্যালাইন করতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে, বিশেষত পাকিস্তান, চায়না তো বটেই, তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব। আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করব। ভারতকে নতুন ভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে, ঠিক করবে, রিয়ালাইন করবে, তাকে এই বাস্তবতা মেনে নিতে হবে। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিলে ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলে বাপই থাকে। আমি নিশ্চিত মনে হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রক্ষিতা হবে, নইলে এরা আমাদের বাংলাদেশকে পেশাব সিট বলে কিভাবে? ভারতের আবার কোনো পেশাব সিট আছে নাকি? এরা তো সকাল হলে রেল লাইনের পাশে আগান বাগানে গিয়ে কাপড় উঁচু করে বসে পানির বোতল নিয়ে। আমরা বাংলাদেশিরা যদি তোদের কাছে পেশাব সিট হয়েও থাকি, তাহলে তোদের এত চুলকানি কিসে? দাদারা মনে হয় তোদের চুলকানি কমাতে পারে না, তাই বাংলাদেশের ভাইদেরকে তোরা পেশাব সিট বানিয়ে তোদের ওই জিনিস দেখাতে চাস। একবার চিন্তা করে দেখুন, কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পতিতালয়ের পতিতার মতো কথা বলতে পারে। আসলে এরা তো ছোটবেলা থেকে রাস্তাঘাটে রেল লাইনের ধারে আগান বাগানে বসে টয়লেট করার অভ্যাস, তাই এদের কোনো লজ্জা শরম নাই। আমার তো মনে হয় এদের ধারে কাছে গেলে দুর্গন্ধ বেরোবে এদের শরীর থেকে, রাস্তার কুকুরও পালাবে এদের শরীরের দুর্গন্ধে। আর তোরা কথায় কথায় বলিস তোরা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা বাংলাদেশিরা মরে যাব। আমাদের বাংলাদেশিদের প্রশ্ন, তোরা পাঠাস কেন চাল পেঁয়াজ? আসলে কথা হচ্ছে, আমরা বাংলাদেশিরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস। আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি, আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস। কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে। আমরা যদি ভারতে না যাই, ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি, তাহলে 10 দিনের মধ্যে ভারতের হাগামোটা বন্ধ হয়ে যাবে। দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসা কি করুণ অবস্থা? ঠেলা সামলাতে না পেরে পথে বসার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। কৃষকরাও নেমেছে আন্দোলনে। এখন তো মনে হয় তোদের ইন্ডিয়ার রাজুদার 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি বিক্রি করবে 10 টাকায়, আর ভারতের কৃষকরা তোদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে রাজুদার দোকানের প্লেট পরিষ্কার করবে। বাংলাদেশকে মুতে ভাসাতে গিয়ে তো তোদের হাগামোটা বন্ধ হয়ে গেল। এখন কি করবি? ভারতের লম্পট সম্পদ শেষ, নিজের গ্যারা করে ভারত নিজেই ধরা। ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র 7 দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা। ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নিউ মার্কেট ফাঁকা, হোটেলের রুম খালি, আর হাসপাতালগুলোতে যেন নীরবতার ঢেউ। সাথে সাথে হসপিটাল মালিকদের দিশেহারা অবস্থা বাংলাদেশিদের অভাবে। ভারতের এখন পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশিদের। ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিং আছি। আর হোটেল মালিকদের কি বলবো, তারা তো চাতক পাখির মতো চেয়ে থাকে কখন বাংলাদেশিরা আসবে এবং হোটেল ভাড়া দিয়ে খাবে। এমনকি তোদের এসব হোটেল মালিকরা বাংলাদেশিদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেও আসতে বলছে তাদের দেশে। মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। আবার তোরা বলিস আমাদের দেশ প্রস্রাব করে দিলে নাকি ভেসে যাবে। হ্যাঁ, আর ইদানিং আবার নতুন করে তোদের আরো এক ফুটো নেতা বলতে শুরু করেছে ভারতের পণ্য না গেলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। এই তোদের মতো কিছু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আছে বলেই ভারতের এখন এই অবস্থা। এছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত লেগেছে। বিশেষজ্ঞরা বলছেন যদি দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে ভারতের অর্থনীতি আরো বড় ধাক্কার মুখে পড়বে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনারা কি মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কেন অস্থির এবং বিভিন্নভাবে তিনি সংযুক্ত হচ্ছেন নানা দেশের প্রবাসীদের সঙ্গে, প্রবাসী আওয়ামী লীগের সঙ্গে, এবং সেখানে জোরদার আন্দোলন করতে বলছেন এবং বলছেন
যার যা আছে তা নিয়ে ঝাঁপায় পড়ার জন্য, মানে আঘাত আসলে পাল্টা আঘাত করার জন্য এই কথা বলার কারণ আছে। কারণ শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে, আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে। সুতরাং সেই কারণে সে মরিয়া তার বিচার ঠেকাতে। কিন্তু সেই বিচার খুব দ্রুতই হবে। অনেকে আশা করছেন যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে, এবং সেই কারণেই অস্থিরতা, আর তার চাপে হয়তো ভারতও অস্থিরতা দেখাচ্ছে নানাভাবে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর এক প্রেস ব্রিফিং এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে 17 অক্টোবর, জুলাই, আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনা বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পরশ, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, চৌধুরী আব্দুল আল মামুন, ডিবি হারুন, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুন রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ 46 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। দর্শক, নিঃসন্দেহে এই রেড নোটিশ জারিটা ভারতের জন্য এক ধরনের চাপ, যে ভারত এই পরিস্থিতিতে বিব্রত হবে নিঃসন্দেহে, এবং তারা তাদের অবস্থান অটল থাকার চেষ্টা করবে। তারা বলবে যে তারা এই নোটিশ মানে না, কিন্তু ভারতের সাথে যে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় কিন্তু ভারত বাংলাদেশ থেকে তাদের অনেক অপরাধীকে নিয়েছে, আবার বাংলাদেশও নিয়েছে অতীতে। সুতরাং এখন এই বিষয়টি, যেই শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে, এখন সেই চুক্তির কিন্তু গেরাপলে পড়লো। অর্থাৎ এখন ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য। বাংলাদেশ আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য। আমি জানি না নিউজটা সত্য কিনা, যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক, সালিশ মানি তাল গাছ আমার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 71-এর কথা বলছে, যে 71-এ যে অমীমাংস ঘটনা আছে ওইটা মীমাংসা করতে বলছে 71-এর ব্যাপারে। যাই হোক, আমরা এটা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এভাবে মিটিং হয়েছে, কিন্তু সামরিকভাবে যৌথ প্রশিক্ষণ দেবে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না, আপনারা জানেন কিনা এটাও জানি না। দেখেন, গুজবের তো একটা লিমিট থাকে। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা জানি না, বাট ইন্ডিয়ার টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টাল জানতেছে। তেমন দেখলাম আপনার G24 একটা নিউজ পোর্টাল দেখলাম, এটা নিউজ হয়েছে। পরে আমি দেখলাম যে আসলে ঘটনাটা কি, পরে ঢুকে পড়ে দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য, এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে। মানে আমার মাথায় কাজ করে না, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশের দিকে ফোকাস করছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশে ফোকাস করা, যে পৃথিবীর সব দেশ বাদ দাও, বাংলাদেশে মনোযোগ দেন, এটাই তো মনে হচ্ছে। যা হচ্ছে সবকিছু বাংলাদেশ নিয়ে, পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, সবকিছুতেই বাংলাদেশ, সবকিছুতেই বাংলাদেশ। কেন ভাই? আমরা তো তেমন কিছু করতেছি না। ওই আমরা জাহাজ আসতেছে, আলু হেরা মনে করতেছে আসতেছে, মানে কি যাই বলেন আপনারা, অস্ত্র আসতেছে, আমরা আনতেছি পেঁয়াজ, হেরা মনে করতেছে পারমাণবিক অস্ত্র আনতেছে। হ্যাঁ, এই পেঁয়াজ যদিও পাকিস্তানের জন্য এক প্রকার পারমাণবিক অস্ত্রের মধ্যে কাজ করবে যদি বলে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ না আনা হয়, এটা আমরা সবাই জানি। তো মেন কথা হচ্ছে গুজবের একটা লিমিট থাকে, ইন্ডিয়ার গুজবের লিমিট ক্রস করতেছে। যদিও তারা বর্ষসেরা হয়েছে, এই গুজবের দিক দিয়ে 1 নম্বর হয়েছে ইন্ডিয়া, বর্ষসেরা হয়েছে, এরা গুজব করবে, এটাই স্বাভাবিক। মেন কথা হচ্ছে বাংলাদেশে কোনো পাকিস্তানি সৈন্য আসতেছে না, আমরা কেন আনবো? আমরা আরো বলছি যে 71-এর যে অমীমাংস ঘটনা আছে ওটা ঘটনা আমরা এখন মীমাংসা করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে বন্ধুত্ব জায়গায়, কিন্তু তোমার আমার সাথে যে পাওনা দেনা পাওনা এটা তো মিটাইতে হবে। এমন তো না, ইন্ডিয়ার মতো তো না। ইন্ডিয়ার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা আজ পর্যন্ত জানি না। শেখ হাসিনা দিছে, তুমি আমার সাথে বন্ধুরাষ্ট্র হও, একসাথে কাজ করবা, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে দেনা পাওনা আছে এগুলোকে মিটাইতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এটাই বলছে, কিন্তু ইন্ডিয়া কিভাবে নিউজগুলো প্রচার করতেছে যে সৈন্যরা এসে বাংলাদেশের যৌথ প্রশিক্ষণ করবে, লজ্জা লাগে এই কথাগুলো। ওরা বলছে 53 বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে। আমি তো ভয় পাইছি যে পাকিস্তান আবার হামলা করবে নাকি, এবার ঢুকে দেখি যে না, এইটা বলছে আর কি, যে আপনার 53 বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আছে যৌথ প্রশিক্ষণের জন্য। মানে ওরা এমন ভাবে বুঝাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে গেছে। বাংলাদেশ
রাতে কথা হয়েছে, সকালে কেউ ফোন ধরেননি, বললেন জাহাজের মালিক। 14 গ্রামে মুক্তিযোদ্ধা লাঞ্ছনায় জড়িত শনাক্ত, ধরা পড়েনি কেউ। বিরোধ নিষ্পত্তিতে 6 মাসের সময় বেঁধে দিল এস আলম, নইলে আন্তর্জাতিক সালিসি। নিগারের সেঞ্চুরি, ফারজানা বসে থাকবেন কেন? সেঞ্চুরি করেই ফেরালেন 2019 সালের সেই স্মৃতি। মেঘনায় নৌযান থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও 2 জনের মৃত্যু। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি নির্বাচন নিয়ে যে কারণে বেশি বেশি কথা বলছে, বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শের উত্থান হচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো ভালো কথা বলেছে, ক্ষমতায় গেলে বদলে যেতে পারে শঙ্কা, 2 জনের আলোচনায়। বাংলাদেশের দুর্নীতির অভিযোগ, টিউলিপের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সঙ্গে কখনো পিছু ছাড়লে কিভাবে সামলাবেন তাকে জেনে নিন 5 উপায়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ফের দুর্ঘটনা, প্রাণ গেল নারীর। গার্দিওলার সঙ্গে যেভাবে মিলল 131 বছর আগেকার বিখ্যাত চিত্রকর্ম। আমরা কোনো কিংস পার্টির গঠন করছি না। যশোর আদালতে আত্মসমর্পণ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে 7 সদস্যের কমিশন গঠন। জেন জিদের ট্রেডিং ডিকশনারি আলোচিত শব্দগুলো মানে জানেন? যুক্তরাষ্ট্র, পাতাল টেনে ঘুমন্ত এক নারীর পোশাকে আগুন দিলেন এক ব্যক্তি, পরে মৃত্যু। মেঘনায় নৌযানে 5টি কক্ষে পড়ে ছিল 5 রক্তাক্ত লাশ। ছিনতাইকারী সন্দেহে রাজধানীতে 93 জনকে গ্রেপ্তার। বেসরকারি চাকরিজীবীরা কি অনাদরেই পড়ে থাকবেন? রাজধানীর 3 জায়গায় সড়ক অবরোধ, তীব্র যানজট। রাশিয়ার ভিতরে ডোম হামলার পর ইউক্রেনে আবারও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মির্জা ফখরুল।